আচ্ছা, আমরা এই পর্যন্ত দেখেছিলাম আমাদের আমরা বিভিন্ন ধরনের এফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি কেন, লিমিট কোনটা, ম্যাক্সিমাম লিমিট কোথায়, কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তারপরে কিভাবে এফিসিয়েন্সি কমে যেতে পারে কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এবং ফাইনালি আমরা সিরিজ রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স কোথা থেকে জেনারেট করে বা কি কারণে হয় সেটা দেখেছিলাম। এবং সেগুলা এই রেজিস্ট্যান্স গুলা আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভে কিভাবে এফেক্ট করে সেটাও দেখেছি। এখন নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স। এখন ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স এই জিনিসটা দেখো, এটা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের দেখবা যে একটা ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স বলি আমরা, যে রেজিস্ট্যান্সটা বেসিক্যালি কোন একটা ডিভাইসকে তুমি যদি আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট করো অথবা ইন্টারফেস করো সোজা কথা, হ্যাঁ, তখন ওই সেকেন্ড ডিভাইসটা প্রথম ডিভাইস থেকে যে রেজিস্ট্যান্সটা ফিল করে সেটাকে আমরা সাধারণত প্রথম ডিভাইসটার ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স বলি। যেমন কোন ডিভাইস আউটপুটে যদি তুমি কোনো কিছু দাও তাহলে তখন এই আউটপুট রেজিস্ট্যান্সটা তার ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স হয়ে যায়, হ্যাঁ, সেকেন্ড মানে যার সাথে তুমি ইন্টারফেস করছো তার জন্য। তো এই সোলার সেলের ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স যেটা বলি, দেখো আমাদের এই যে আমরা বেসিক্যালি রেজিস্ট্যান্স তো আমরা জানি ভি বাই আই, তাই না, রেজিস্ট্যান্সের ভ্যালু। তো আমাদের সোলার সেল যখন অপারেট করে, হ্যাঁ, সোলার সেল যখন তুমি কোনো একটা লোডের সাথে কানেক্ট করবা এবং যদি লাইট ইনসিডেন্ট হয় সেলের উপরে, তখন কি হবে, সে পাওয়ার জেনারেট করবে। দ্যাট মিনস সে পাওয়ার জেনারেট করা মানেই সে ভোল্টেজ এবং কারেন্ট জেনারেট করে। এখন ভোল্টেজ আর কারেন্ট, এখন এটা কিছুটা লোডের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যে তোমার কত ভোল্টেজ কত কারেন্ট জেনারেট করবে, মানে তোমার ইনপুটের উপর তো ডিপেন্ড করে। সেটা ছাড়াও যে তোমার লোডের সাথে ভ্যারি করে যে তোমার লোড কতটা কারেন্ট নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। সো আমরা যেটা ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স হিসেবে ডিফাইন করি সোলার সেলের যে এই যে এই কার্ভটা দেখো, এটা একটা আইভি কার্ভ দেখানো হচ্ছে, এই যে সবুজটা, হ্যাঁ, এবং এই যে সবুজটার যে একটা পয়েন্ট আছে এই মাঝখানে নিয়ের কাছাকাছি যে একটা ডট আছে, এইটা হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। তো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে যে তাহলে এই পয়েন্টে তোমার কি পাওয়ার ম্যাক্সিমাম জেনারেট করছে, এবং এই সময় তার করেসপন্ডিং যে ভোল্টেজ সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ভোল্টেজ বা ভিএমপি, হ্যাঁ, বা ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ। আর এটারই করেসপন্ডিং কারেন্টের ভ্যালুটা হচ্ছে আইএমপি, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের যে কারেন্ট। হ্যাঁ, তো এই আমরা এই গ্রাফটা সাধারণত তোমার দেখবা যে এই যে পয়েন্টটা ম্যাক্সিমাম থাকে সেইটা সাধারণত হলো যে তোমার এই যে ভিওসি আর আইএসসি যে কমন পয়েন্টটা আছে সেটার সাথে ম্যাচ মানে ইয়ে করে, হ্যাঁ, ইন্টারসেক্ট করে। তো তুমি যদি এখান থেকে দাগ দাও একদম কি বলবো ওই জিরো থেকে যদি একটা লাইন ড্র করো, লিনিয়ার লাইন ড্র করো, তাহলে হ্যাঁ তুমি কি পাবা যে এই পয়েন্টটা দেখবা যে ভিওসি আইএসসি যে কমন পয়েন্ট সেটা আর ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টকে ক্রস করে। তাহলে এইটার এই যে লাইনটার, হ্যাঁ, এই লাইনটার যে স্লোপ, মানে স্লোপ বলতে এখানে মানে যেহেতু ভি বাই আই মানে আসলে ভি ডিভাইডেড বাই আই, হ্যাঁ, চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ আই, এটা একটা তুমি পাবা। এবং সেটা আসলে মানে ইয়ে হবে, স্লোপ বলতে ইনভার্স অফ স্লোপ হবে, তাই না, যে তোমার তো ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে স্লোপ, তাহলে ওয়াই তে আই এর ভ্যালু তো কারেন্টের ভ্যালু, আর এক্স এ হচ্ছে তোমার ভোল্টেজের ভ্যালু। আমরা তো উল্টা নিব রেজিস্ট্যান্স, তো কাজে তুমি ইয়ে নিবা এখানে মানে ভি বাই আই নিবা, তার মানে ডিএক্স বাই ডিওয়াই, তার মানে ইনভার্স স্লোপ বলতে পারো। তো এই লাইনটার এই যে লিনিয়ার লাইনটা আমি ড্র করতেছি, যেটা যাচ্ছে কোথায়, জিরো থেকে, আমার আইভি কার্ভের জিরো থেকে অরিজিন থেকে তোমার ওই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট হয়ে তোমার ইয়েতে যাচ্ছে, বা তুমি সরাসরি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট পর্যন্ত দিলেও হবে, ওই আইএসসি ভিওসি ড্র না করলে হবে। অ্যাটলিস্ট মেইন টার্গেটটা হচ্ছে আমার এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট যেটা, হ্যাঁ, আর জিরো, এইটা বরাবর যদি আমি একটা লাইন ড্র করি, হ্যাঁ, তাহলে দেখো এই বেসিক্যালি এই পয়েন্টে এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে একটা ভোল্টেজ আছে, একটা কারেন্ট আছে, এইটাই আমার কিন্তু এই পয়েন্টে আমি কিন্তু অপারেট করাতে চাই সোলার সেলকে। কেন অপারেট করাতে চাই? কারণ এই পয়েন্টে যদি অপারেট করে সোলার সেল তাহলে আমি ম্যাক্সিমাম পাওয়ার এখান থেকে ড্র করতে পারি। কাজেই এই পয়েন্টের এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে করেসপন্ডিং ভোল্টেজ এবং করেসপন্ডিং কারেন্ট এই দুইটার রেশিও নিলে আমি যে রেজিস্ট্যান্সটা পাই সেটাকে আমরা ওই সেলের
ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স বলি। সেজন্য দেখো এই যে ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স আমরা দেখাচ্ছি হচ্ছে ভিএমপি ডিভাইড বাই আইএমপি। বেসিক্যালি এটা এই লাইনটা ইনভার্স স্লোপ, এই ভিএমপি বাই আইএমপি। হ্যাঁ, কাজে এইটাকে আমরা বলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স। আবার এটাই এই যে দেখো ক্যারেক্টারিস্টিক, এটাই আবার যেহেতু এই পয়েন্টটাই আর এই পয়েন্টটা একই লাইনের উপরে, কাজে তুমি একই জিনিস আসলে এই যে ভিওসি আইএসসিও বলতে পারো। হ্যাঁ, ভিওসি আইএসসি। কাজে তোমার যদি এটা জানা না থাকে, ম্যাক্সিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম কারেন্ট যদি জানা না থাকে, এই ভিওসি আইএসসি টা সাধারণত অ্যাভেলেবল। হ্যাঁ, কাজে এইটা থেকেও তুমি ওই সোলার সেলের ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স বের করতে পারবা। কাজে এটা কখনো যদি সার্কিট দরকার হয় তখন আমরা এটা এই আইদার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট থেকে অথবা ভিওসি আইএসসি থেকে বের করতে পারি। এবং সেই জন্য এটা কেন, এই যে দেখো, if the resistance of the load is equal to the characteristic resistance of the solar cell, then the maximum power is transferred to the load and the solar cell operates at its maximum power point. এই যে আমরা সাধারণত কি এই যে ইয়ে করি তাই না, রেজিস্ট্যান্স ইম্পিডেন্স ম্যাচিং যেটা বলি আমরা আসলে ইম্পিডেন্স ম্যাচিং। হ্যাঁ, তো ইম্পিডেন্স ম্যাচ করার চেষ্টা করি তাই না, তাহলে লোডের সাথে যদি তোমার এই ডিভাইসের ইম্পিডেন্স ম্যাচ করে বা আপাতত এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স ম্যাচ করে, তাহলে কি হবে, তাহলে তোমার পাওয়ার ট্রান্সফারটা, হ্যাঁ, যে তুমি এই সেল থেকে যে পাওয়ার লোডে ট্রান্সফার করবে সেটা ম্যাক্সিমাম ট্রান্সফার হয়। এটার জন্য আমাদের ইম্পিডেন্স ম্যাচিং বা রেজিস্ট্যান্স ম্যাচিং করতে হয়। হ্যাঁ, সেই জন্য তার মানে এই লোডটা তুমি কিভাবে ইয়ে করবা, ম্যাচ করাবা এই সেলের সাথে, সেটার জন্য আমার ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স জানা দরকার আছে। আচ্ছা, নেক্সট ইয়েতে যাও, রেসপন্স। হ্যাঁ, সোলার সেল রেসপন্স কিসের ক্ষেত্রে রেসপন্স, ইরেডিয়েশন, যে সোলার রেডিয়েশনের ক্ষেত্রে তোমার সোলার সেল রেসপন্স কেমন হতে পারে। এটা দেখো আমরা জানি অলরেডি যে সোলার সেল কতটা পাওয়ার জেনারেট করবে ইনস্ট্যান্টলি, সেটা ডিপেন্ড করে হচ্ছে তুমি তার উপর কতটা ইনপুট পাওয়ার দিচ্ছ বা ইনপুট সোলার রেডিয়েশন দিচ্ছ। দেখো এখানে দুইটা রেসপন্স দেওয়া আছে, একটা হচ্ছে কারেন্টের রেসপন্স উইথ রেসপেক্ট টু সোলার রেডিয়েশন, আর একটা হচ্ছে ওই ইয়ের রেসপন্স, ভোল্টেজের রেসপন্স। এই যে দেখো, এটা কারেন্টের রেসপন্স, এটা হচ্ছে ভোল্টেজের রেসপন্স। দেখো ভোল্টেজের ক্ষেত্রে, হ্যাঁ, ভোল্টেজের ক্ষেত্রে দেখা যায়, দেখো এই যে এই কত 200, আমরা কত খেয়াল রাখো আমাদের এসটিসি কত থাকে, এসটিসি তে আমাদের সোলার রেডিয়েশন আমরা কনসিডার করি 1000 ওয়াট পার স্কয়ার মিটার। তাহলে দেখো নিচের দিকে এইটা ভোল্টেজটার ক্ষেত্রে দেখো মোটামুটি 200 ওয়াট পার স্কয়ার মিটার রেডিয়েশন যদি ক্রস করে, তাহলে অলমোস্ট দেখো স্যাচুরেশনের কাছে চলে যায়। ভোল্টেজটা ফার্স্ট বিল্ড আপ করে, হ্যাঁ, ফার্স্ট বিল্ড আপ করে, কারণ ওই এটা তোমার যে পিএন জাংশনে যে কি বলে ইয়েটা থাকে, ডিপ্লেশন রিজিয়নটা থাকে, এটা কিন্তু অটোমেটিক জেনারেট করে। পিএন জাংশন থাকলে তুমি কোনো বায়াস অ্যাপ্লাই করছো না, কাজে ওখানে তোমার ইয়ে জেনারেট করবে, ডিপ্লেশন রিজিয়ন জেনারেট করবে, এবং ডিপ্লেশন রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়। কাজে ওখানে অল্প একটু যখন তুমি রেডিয়েশন দাও, কাজে অল্প ক্যারিয়ার জেনারেট করলেই তখন ওইটা মানে ওই ক্যারিয়ার উপর ওই ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ডটা এফেক্ট করে, ফলে ক্যারিয়ার মুভ করা শুরু করে। কাজে তখনই অলরেডি ওই সেলে একটা ভোল্টেজ জেনারেট করে। বাট কি পরিমাণ ক্যারিয়ার জেনারেট করলো সেটা ডিপেন্ড করবে আসলে কতগুলা তোমার ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়েছে, সেটা আরেকটা ইস্যু। হ্যাঁ, কারেন্ট অল্প জেনারেট করলেই ভোল্টেজ অলরেডি ডেভেলপ হয়ে গেল কিন্তু। হ্যাঁ, কিন্তু তোমার যদি কারেন্ট বেশি চাও, তখন তো সেক্ষেত্রে আবার তোমার ব্যাপার হচ্ছে বেশি তাহলে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে হবে, এবং বেশি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট তুমি তখনই করতে পারবে যখন তুমি বেশি ফোটন ইনসিডেন্ট করবে। তো বেশি ফোটন ইনসিডেন্ট করতে হলে তোমাকে রেডিয়েশন বাড়াতে হবে। সো দেখো ভোল্টেজটা দেখো ফার্স্ট ডেভেলপ করে ফেলে, হ্যাঁ, অল্প রেডিয়েশন ভোল্টেজ ডেভেলপ করে ফেলে, এবং এরপরে রেডিয়েশন বাড়তে থাকো, খুব স্লাইট ইনক্রিজ করে, খুব বেশি তুমি কি বলে খুব ভালো ইনক্রিমেন্ট দেখতে পারবে না, এটা স্যাচুরেশনে চলে যায় অলমোস্ট। হ্যাঁ, ওই যে সিলিকনের ক্ষেত্রে আমরা বলি 0.7 ভোল্ট পাই, তুমি প্র্যাকটিক্যালি 0.7 পাবো না, হয়তো 0.65 0.64 এরকম পাই আমরা সাধারণত। হ্যাঁ, কিন্তু কারেন্টের ক্ষেত্রে কারেন্টটা দেখবা সুন্দর ইনক্রিজ করে, তুমি যত রেডিয়েশন বাড়াতে থাকবা তত
কি বলে এটাকে, ইয়ে বাড়তে থাকবে, তোমার ফোটন ফ্লাক্স বাড়তে থাকবে এবং তত বেশি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে এবং করেসপন্ডিং কারেন্ট জেনারেট করবে। তাহলে এই দেখো এই কারেন্ট জেনারেশনটা অলমোস্ট এই যে অলমোস্ট লিনিয়ার কারেন্ট জেনারেশন হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু সোলার রেডিয়েশন। এইটাকে, এই লাল গ্রাফটাকে আমরা আবার এখানে দেখিয়েছি। দেখো এখানে মানে এই গ্রাফ পুরোটা কি আসলে যে আইভি কার্ভের মাধ্যমে যদি তোমার দেখো এই যে আমরা 1 2 3 4টা আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখিয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তোমার রেডিয়েশন যদি কম থাকে, যে 250 ওয়াট পার স্কয়ার মিটার, তারপরে 500, তারপরে 700, তারপরে 1000 ওয়াট পার স্কয়ার মিটার নেওয়া হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখো যে তোমার এই যে কারেন্টের দেখো ভ্যারিয়েশনটা বেশ 250 থেকে 500 প্রায় ডাবল হয়ে যাচ্ছে কারেন্ট, তার তার আরো মানে কয়েক গুণ করে, 1 গুণ করে করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ডাবল, এটা ট্রিপল, এটা তোমার 4 গুণ এরকম বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভোল্টেজ দেখো ভিওসি, এটা কিন্তু আইএসসি ভ্যালু। হ্যাঁ, ভিওসি দেখো ওইটা অত সিগনিফিকেন্ট বাড়ে না। হ্যাঁ, অলরেডি অনেক যথেষ্ট, প্রথমবারই দেখো 250 ওয়াট পার স্কয়ার মিটার ভোল্টেজ অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, মানে ভিওসি ম্যাক্সিমাম কাছাকাছি চলে গেছে। কিন্তু আইএসসি তো এই 1000 ওয়াট পার স্কয়ার মিটার যে আইএসসি, তার তুলনায় 250 ওয়াট পার স্কয়ার মিটার আইএসসি কিন্তু অনেক কম, 1/4 প্রায়। হ্যাঁ, কাজেই আইএসসি ইনক্রিমেন্টটা তোমার রেডিয়েশনের সাথে ভালো মানে ইয়ে করে, রেসপন্স করে। যত রেডিয়েশন বাড়াবা দেখবা কারেন্ট বেড়ে যাচ্ছে, ভোল্টেজ খুব বেশি বাড়বে না। হ্যাঁ, এটা তোমরা প্র্যাকটিক্যাল, আমরা যদি কোনো সময় আমরা যদি ল্যাপটপ করতে পারি একটু সামনে কোনো সময়, আমরা এমনি ক্লাসে তোমাদের ল্যাব করাতে হবে কিছু এখানে, সেক্ষেত্রে তোমরা তো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারবে না, তোমাদেরকে কোনোভাবে দেখি মানে ক্যালকুলেশনটা দেখাই দিব, ডাটা কিভাবে নেয় সেটা যদি ভিডিও দেখানো যায় একটু দেখাই দিব। হ্যাঁ, বাট হাতে কলমে করতে পারলে তোমরা দেখতে পারতা যে আসলে সোলার প্যানেলের অ্যাক্রসে তুমি যদি ইয়ে নাও, কি বলে একটা মিটার দিয়ে মাপো। হ্যাঁ, আচ্ছা এটা আমি আসলে দেখাতে পারবো, আমার বাসায় ছোট সোলার প্যানেল মানে সেল আছে। হ্যাঁ, সেটা দিয়ে আমি মিটার দিয়ে হয়তো ক্লাস বাসায় বসে এখানে তোমাদের ভিডিওতে দেখাতে পারবো। স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার, মানে কনফিউজ হচ্ছে। বলো একটু। স্যার ভোল্টেজ তো বেসিক্যালি পিএন জাংশন একটা ইন্টারনাল প্রপার্টি, সেটা 0 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করো, তুমি লোডে যদি কিছু না দাও, হ্যাঁ, তাহলে লোডের সাথে কিছু কানেক্ট না করো, তাহলে কিন্তু ভোল্টেজ আসলে জেনারেট করবে না। তোমার মানে বেসিক্যালি লোডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে কিছু, তোমার ইয়েটাকে, তোমার জেনারেটরটাকে। তুমি বেসিক্যালি যখন, যেমন তুমি আমি মিটার দিয়ে মাপতে যাই, তাই না, মিটার যখনই লাগে, মিটারটাই তখন আসলে অ্যাকচুয়ালি লোড হিসেবে কাজ করে। আমরা যখন তোমার একটা ব্যাটারি অ্যাক্রসে যদি ভোল্টেজ মাপতে যাও, হ্যাঁ, অলরেডি তো ব্যাটারির মধ্যে তোমার কেমিক্যাল পটেনশিয়াল কেমিক্যাল এনার্জি আছে, তাই না, সেটাই তোমার বেসিক ভোল্টেজ তৈরি করতেছে। এখন তুমি যখনই এটার সাথে মিটার কানেক্ট করো, ওইটা কিন্তু বেসিক ওই মুহূর্তের লোড, কিন্তু লোডটার হাই রেজিস্ট্যান্স খুব হাই থাকে বলে তুমি তখন যদি ভোল্ট মিটার হিসেবে ইউজ করো এটাকে, হ্যাঁ, তখন ওইটার রেজিস্ট্যান্স হাই, কাজে কারেন্ট খুব কম যাবে, বাট কিছু কারেন্ট কিন্তু ফ্লো করে, আসলে একদম যে করে না তা না, কিছু খুব কম কারেন্ট ফ্লো করে, এবং সেটাই তখন এই ভোল্টেজটা সে শো করতেছে। এখন তুমি ভোল্টেজ তৈরি করবে, হ্যাঁ, কিন্তু ভোল্টেজটাকে বেসিক্যালি কারেন্টটাকে পাস করাতে হবে, একটু একটু হলেও তোমার কারেন্ট ফ্লো করাতে হবে অল্প করে, মানে ক্যারিয়ার ফ্লো শুরু করতে হবে ভিতরে, ডিভাইসটার ভিতরে। কারণ কি তোমার ওখানে একটা জায়গায় ভোল্টেজ আছে, কিন্তু যেমন সেলে কি হয়, সেলে তোমার ওই যে অ্যানায়ন ক্যাটায়ন এগুলো মুভ করে না, মনে আছে যে সেল মানে আমি বলতেছি ব্যাটারির মধ্যে, তোমরা ব্যাটারি পড়ছো এক সময়। জি স্যার। হ্যাঁ, দেখবা যে এটা ওয়েট সেল হয়, তাহলে তো অ্যানায়ন ক্যাটায়ন মুভ করে, তাই না, ওই যে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে দেখবা যে ওই যে তোমরা ইলেকট্রোলাইট দিয়ে দাও, এবং সেখানে ওইগুলো মুভ করে, অ্যানায়ন ক্যাটায়ন গুলো মুভ করে, আয়ন গুলো বেসিক্যালি সোজা কথা আয়ন, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ আয়ন গুলো মুভ করে, ফলে তুমি কিন্তু ভোল্টেজ পাচ্ছ। তো এখানে ওখানে যেমন আয়ন মুভ করতেছে, হ্যাঁ, তার মানে চার্জ, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ মুভ করে। আমার সোলার সেলের ক্ষেত্রেও তুমি যদি ওখান থেকে ভোল্টেজ দেখতে চাও, তোমার কিন্তু ওই চার্জ কিছু মুভ করতে হবে। চার্জ যদি স্ট্যাগনেন্ট থাকে, তাহলে কিন্তু তুমি ওই ফিল্ডটাকে তুমি আসলে পোটেনশিয়াল হিসেবে ওই ইয়ের অ্যাক্রসে পাবা না, টার্মিনাল অ্যাক্রসে পাবে না। তোমাকে অল্প হইলেও, মানে অল্প সামান্য হইলেও কিছু ক্যারিয়ার মুভ করতে হবে কন্ট্যাক্টের মধ্যে, দুই কন্ট্যাক্টে, মানে অ্যানোড কন্ট্যাক্ট আর ক্যাথোড কন্ট্যাক্ট, সোজা কথা পজিটিভ নেগেটিভ কন্ট্যাক্ট। সো ওইটা করতে হলে তুমি এখানে কি করবা, তুমি তো আর বাইরে থেকে কিছু দিচ্ছ না, তোমাকে কিছু ক্যারিয়ার এখানে এক্সেস ক্যারিয়ার জেনারেট করাতে হবে।
এবং সেই কারণে দেখো অল্প এখানে দেখো সেজন্য 200 ওয়াট পার স্কয়ার মিটার কিন্তু খুব কম রেডিয়েশন আসলে, হ্যাঁ আমাদের ক্ষেত্রে মানে মেঘলা দিনে তুমি এরকম হয়তো রেডিয়েশন পাবা 200 ওয়াট পার স্কয়ার মিটার। কাজে এরকম রেডিয়েশনে দেখো মোটামুটি অলমোস্ট ইয়ে ম্যাক্সিমাম কাছে চলে গেছে। হ্যাঁ কাজে এই অলমোস্ট ম্যাক্সিমাম মানে 95% অফ দা ম্যাক্সিমাম ভোল্টেজ এটা চলে যায়। কাজেই ওই অল্প একটু কারেন্ট তোমার লাগে, অল্প একটু ক্যারিয়ার কিছু মুভ করাতে হয়, নাহলে এই ভোল্টেজটা তোমার মেজারেবল হবে না, পোটেনশিয়ালটা তুমি ইয়েতে পাবা না, টার্মিনালে পাবা না। তুমি তো আসলে এটা জেনারেট করছে মাঝখানে, হ্যাঁ সেলের এই যে এটা যদি ধরো এই যে ইয়ে হয় এটা এন টাইপ এটা পি টাইপ, তোমার তো আসলে ইয়ে জেনারেট করছে কি বলে এটাকে ডিপ্রেশন রিজিয়ন এবং ইলেকট্রিক ফিল্ড, এটা তো পুরাটার মধ্যে না, এই দুইটা টার্মিনালের মধ্যে জেনারেট করেনি, এটা জেনারেট করছে এই জায়গাটা, এই যে ইন্টারফেসে। তাহলে তুমি তো মাপতেছো এই জায়গায়, এই যে এই দুই মাথায়, আর এই দুই মাথায় এই যে বাল্ক ম্যাটেরিয়াল আছে এদের মধ্যে তাহলে একটা সর্ট অফ কি বলবো ওই আয়ন যেমন অ্যানোড আর ক্যাথোডের মধ্যে মুভ করতে হয় এরকম, তাহলে এই দুইটার মধ্যে উপরে যদি অ্যানোড আর একটা ক্যাথোড থাকে, হ্যাঁ বা ক্যাথোড আর অ্যানোড থাকে, পজিটিভ তো অ্যানোড আর ক্যাথোড, তাহলে এইখানে ফিল্ড এর এই ফাঁকা জায়গাটা, এই যে বাল্ক জায়গাটা, এখানে তোমার তো একটা পাথ, কন্ডাক্টিং পাথ কিছু একটা লাগবে যে এখানে ক্যারিয়ার মুভ করে। সো ওই ক্যারিয়ার মুভ করতে হলে তোমার কিছু এক্সেস ক্যারিয়ার জেনারেট করতে হবে, যেটা কিনা এই ফিল্ডের কারণে মুভ করবে, ইলেকট্রন উপরের দিকে চলে যাবে, হোলটা নিচের দিকে আসবে, ফলে ক্যারিয়ার মানে কন্টাক্ট দুটার মধ্যে তোমার একটা ইয়ের মুভমেন্ট থাকবে, কি বলে এই কন্টাক্ট দুটার মধ্যে তোমার একটা চার্জের মুভমেন্ট থাকবে, তখন তুমি এইখানকে যে ভোল্টেজ বা পোটেনশিয়াল ডেভেলপ করতেছে সেটাকে তুমি এই কন্টাক্ট অ্যাক্রসে পাবে। ব্যাপারটা সর্ট অফ এরকম আসলে ফিজিক্সটা, বুঝছো? সেই জন্য দেখবো যে অল্প ভোল্টেজ অল্প ইয়ে দরকার হয় অন্ধকারের মধ্যে। হ্যাঁ তুমি এটা ঠিক যে তোমার তো ইয়ে কি বলে জাংশন ফর্ম করতেছে, এটা সত্যি মানে ডিপ্রেশন রিজন ফর্ম করতেছে, হ্যাঁ কিন্তু তুমি অন্ধকারের মধ্যে রাখবে কোনো ভোল্টেজ পাবা না কিন্তু, হ্যাঁ কাজে ওই অটুক দরকার, ওই কিছু হালকা অল্প একটু কারেন্ট হলেও দরকার, মানে ক্যারিয়ার ফ্লো করানো দরকার ওই কন্ট্যাক্ট গুলোর মধ্যে, এরকম ব্যাপার কিছুটা। দেখো বোঝা গেছে কিছু? বুঝতে পারছি স্যার। জিনিসটা কিছুটা এরকম, হ্যাঁ জিনিসটা ওই ব্যাটারির কনসেপ্ট চিন্তা করো আর কি, হ্যাঁ তাহলে হবে। আচ্ছা, আর কারেন্টের ক্ষেত্রে এই ব্যাপার না, কারেন্টটা মোর ইজিলি তুমি গ্রাস্প করতে পারবা যে সরি কারেন্টের ক্ষেত্রে আমার তো সিম্পলি নাম্বার অফ ক্যারিয়ার বেশি হলে তোমার কারেন্ট লোডে কারেন্ট বেশি ফ্লো করবে, হ্যাঁ কাজে এখানে এটা সিম্পল হিসাব যে যত তুমি রেডিয়েশন বাড়াবে ফোটন বাড়লো, নাম্বার অফ ফোটনস বাড়লো, ফলে নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার বেশি হলো, এবং তার ফলে মানে কারেন্টের জন্য যে ক্যারিয়ার দরকার কারেন্ট ক্যারিয়ার বেড়ে যাচ্ছে, ফলে এনইভি হিসাবে আমাদের যে জে জে ইকুয়ালস এনইভি, জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, তাহলে এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, ধরো এন টাইপ এর জন্য ইলেকট্রন জন্য যে কারেন্টটা, হ্যাঁ কাজে নাম্বার অফ এন বাড়তে হবে, তার মানে ক্যারিয়ার বাড়তে হবে, একইভাবে পিও বাড়তে হবে মানে হোলও বাড়তে হবে, একইভাবে একসাথে বাড়বে কারণ আমরা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করি, কাজে এইটা হবে এরকম রিলেশনটা। কাজেই ওই যে সেজন্য আমাদের তার মানে পাওয়ার, তাই না? তার মানে পাওয়ার বাড়াইতে হইলে বেসিক্যালি তোমার ওই যে ভোল্টেজ তো খুব না বাড়লেও কারেন্ট যেহেতু খুব বাড়তেছে কাজে বেসিক্যালি পাওয়ারও ইনক্রিজ করে, হ্যাঁ তুমি যে সেজন্যই তুমি রেডিয়েশন যত বাড়াবে তোমার জেনারেটেড পাওয়ার ইলেকট্রিক পাওয়ার তত বাড়তে থাকবে সোলার সেলে, সেটা আমরা কি করতে পারি। আচ্ছা আচ্ছা এখানে দেখো, আচ্ছা আরেকটা জিনিস দেখো, আরেকটা আমরা যেটা ইয়ে করি কি বলে এটাকে আরেকটা রেসপন্স, এটা তো বললাম রেডিয়েশনের উপর রেসপন্স, আরেকটা হচ্ছে টেম্পারেচারের সাথে তার রেসপন্স কেমন। টেম্পারেচার একটা ফ্যাক্টর, টেম্পারেচার ফ্যাক্টর আমরা এবং আমরা এসটিসি তে মনে আছে তোমাদের মনে হয় এসটিসি স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, ওখানে আমাদের যেমন একটা কন্ডিশন হচ্ছে ইয়ে কত রেডিয়েশন কত, হ্যাঁ রেডিয়েশন ওখানে যেমন 1000 ওয়াট পার স্কয়ার মিটার, সেটা আরেকটা আছে এএম ছিল, হ্যাঁ এএম 1.5, আরেকটা ছিল টেম্পারেচার, থার্ড আরেকটা প্যারামিটার ছিল টেম্পারেচার, এবং টেম্পারেচার আমরা রাখি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি। কাজে টেম্পারেচার বাড়লে কমলে সেখানেও আসলে সোলার সেলের উপর ক্যারেক্টারিস্টিক্স এর উপর এফেক্ট করে। যেমন দেখো এইখানে দেখো এই যে গ্রাফটাতে টেম্পারেচার রেসপন্স দেখানো আছে, দেখো এখানে এই যে লালটা 0, তারপরে নীলটা 25, আর আস্তে আস্তে বেড়েছে, হ্যাঁ 50 ডিগ্রি সেন্টিগ্রেড সবুজটা, গ্রিনটা। তাহলে দেখো ভোল্টেজের ক্ষেত্রে দেখো ভিওসি ক্ষেত্রে কমে যাচ্ছে, টেম্পারেচার বাড়লে হাই টেম্পারেচার গেলে ভোল্টেজ কমে যায়। কারেন্টের ক্ষেত্রে দেখো উল্টা,
কারেন্টের ক্ষেত্রে এই যে জিরোটা লাল আর সবুজটা হচ্ছে 50 ডিগ্রি, হ্যাঁ, মানে বাড়ছে। তাহলে কারেন্টের ক্ষেত্রে হালকা দেখো আবার মানে এটা দেখো আবার অর্ডারটা কেমন, হ্যাঁ, যে কারেন্টের ক্ষেত্রে দেখো অল্প বাড়তেছে, ইনক্রিজ করছে কারেন্ট উইথ ইনক্রিজিং টেম্পারেচার, বাট ভোল্টেজের ক্ষেত্রে ইনক্রিজিং টেম্পারেচার সাথে সাথে ভোল্টেজ কমতেছে, ডিক্রিজ করছে। দুইটা একটু অপোজিট ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, এখানে তোমার ওই কারেন্টের ক্ষেত্রে এটা ইজি, বুঝতে পারতেছো কারেন্টের ক্ষেত্রে কেন বাড়বে, কারণ যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তুমি থার্মাল এনার্জি ইনক্রিজ করছো, এবং থার্মাল এনার্জি যখন ইনক্রিজ করবে দ্যাট মিনস তোমার কিছু এক্সেস ক্যারিয়ার বেড়ে যাবে, থার্মালি জেনারেটেড এক্সেস ক্যারিয়ার হবে, তৈরি হবে। হ্যাঁ, আমরা তো নর্মালি লাইট জেনারেটেড এক্সেস ক্যারিয়ার এখানে ইউজ করি, কনসিডার করি, কিন্তু টেম্পারেচার বেড়ে গেলে সেক্ষেত্রে থার্মালি জেনারেটেড কিছু এক্সেস ক্যারিয়ার তৈরি হবে, এবং তারা কি করবে, তারা কিছুটা তোমার কন্ট্রিবিউট করবে যাতে কারেন্টে, কিছুটা, খুব বেশি না, এটা পার্সেন্টেজ হিসেবে খুব বেশি বাড়ে না, অল্প। সেই জন্য দেখো এই ইনক্রিজটা খুব অল্প দেখানো হয়েছে, বাট ইনক্রিজ করে একটু, একটু ইনক্রিজ করবে অল্প। কিন্তু এখন তোমার এখানে দেখো কিন্তু ভোল্টেজ বেশ ডিক্রিজ করে, ফলে ওভারঅল যদি দেখো তুমি পাওয়ার, আমার তো ফাইনালি আসলে পাওয়ার দরকার, আমি সোলার সেল থেকে কত পাওয়ার জেনারেট করাচ্ছি। সো পাওয়ার যদি তুমি দেখো কারেন্ট অল্প ইনক্রিজ করলো, ভোল্টেজ বেশি ডিক্রিজ করলো, তাহলে ওভারঅল পাওয়ার কিন্তু ডিক্রিজ করে, দুইটাকে কনসিডার করলে। সো পাওয়ার ডিক্রিজ করে, কাজে টেম্পারেচার বাড়লে বেসিক্যালি সোলার সেলের বা সোলার প্যানেলে পাওয়ার ডিক্রিজ করে। হ্যাঁ, তাহলে গরমে এটার কমে যাবে, পাওয়ার জেনারেশন কমে যাবে। এই জন্য আমরা সাধারণত ডিজাইন করার সময় টেম্পারেচারও কনসিডার করি, টেম্পারেচার কনসিডার করা হয় ডিজাইন করার সময়। হ্যাঁ, বিশেষ করে তুমি যদি একটু হার্শ এনভায়রনমেন্টে থাকো, মানে ডিজাইন করো খুব ঠান্ডা বা খুব গরমে, হ্যাঁ, সেসব জায়গায় কিন্তু এটা একটা ফ্যাক্টর। তুমি ডেজার্টে, যেমন এখন অনেক সময় করে, তাই না, ডেজার্টে যেহেতু অনেক সময় জায়গা প্রচুর খালি, তাই না, ডেজার্টে তো আর আমরা মানে কৃষিকাজ করি না। হ্যাঁ, সো ডেজার্টে অনেক তোমার ওপেন স্পেস আছে, সেখানে কিন্তু অনেক জায়গায় এরকম প্রজেক্ট আছে, হ্যাঁ, যে ডেজার্টে ওরা বড় বিগ অ্যামাউন্টের মানে ইয়ে করে, প্রজেক্ট করে সোলার পিভি সিস্টেম। হ্যাঁ, এবং সেখানে ডিজাইন করার সময় তখন এই যে যেহেতু ওখানে টেম্পারেচার একটু হাই, হ্যাঁ, ওখানে এটা কনসিডার করতে হয় টেম্পারেচার চেঞ্জটা, হ্যাঁ, যে কতটা আমার তাহলে বেশি রাখতে পারে, পাওয়ার যেহেতু কমে যাবে আমার এক্সপেক্টেড, আমার তো সোলার প্যানেল কিনে আনতেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড কনসিডার করে, কারণ তোমার যদি ওখানে যায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, তখন কিন্তু তোমাকে এটা কনসিডার করতে হবে, প্যানেল বেশি কিনতে হবে আর কি, হ্যাঁ, একই পাওয়ার জেনারেট করতে। আমরা দেখবো, আমরা ওইরকম ডিজাইন একটা দেখবো, তো তখন দেখবো যে পাওয়ারের ব্যাপারটা আমাদের আসবে, সরি টেম্পারেচার ব্যাপারটা আমাদের আসবে। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা এখন টেম্পারেচার ক্ষেত্রে দেখো এই যে এইখানে এই যে যদি আমরা এখন যদি এই জায়গাটা আসি, ভোল্টেজের ক্ষেত্রে আসি, ভোল্টেজের সাথে টেম্পারেচার রিলেশনটা কেন উল্টা, যে টেম্পারেচার বাড়লে ভোল্টেজ কেন কমে যাচ্ছে, সেইটার ব্যাপারে যদি ডিসকাশনে আমরা আসি, তাহলে দেখো যে আমরা দেখে আসছি কি ওখানে, আমরা এর আগে ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজটা কি দেখে আসছি, দেখি দেখো এই যে এটা ছিল ওপেন সার্কিট ভোল্টেজ। আচ্ছা, এই যে আই নট এর উপর ডিপেন্ডেন্স, এটা আমরা জানি, হ্যাঁ, ভিওসি হচ্ছে আই নট এর উপর ডিপেন্ডেন্স, তার মানে আই নট বাড়লে ভিওসি কমে যায়, এটা আমরা জানি। এবং সেখান থেকে আমরা তার আগে আরেকটা দেখেছি কি, ভিওসির সাথে ওই যে ইজি রিলেশন দেখে আসছি, এই যে আই নট এর সাথে ইজি রিলেশন আছে, হ্যাঁ, এবং আমরা মানে ব্যান্ড গ্যাপ বেড়ে গেলে আমাদের ভিওসি বেড়ে যায় বলেছি, হ্যাঁ, ব্যান্ড গ্যাপ বেড়ে গেলে আই নট কমে যায়, ফলে ভিওসি বেড়ে যায়, এটার সাথে রিলেশন আছে। তার মানে ইজি কমে গেলে, ব্যান্ড গ্যাপ কমে গেলে ভিওসি কমবে, ভোল্টেজ কমবে, হ্যাঁ, সেটা। ওকে, তাহলে এটা আমরা একটু রিমাইন্ড করলাম। এখন এখানে আবার আসি, দেখো ইনক্রিজিং টেম্পারেচার, হ্যাঁ, রিডিউস ব্যান্ড গ্যাপ অফ টেম্পারেচার সাথে ব্যান্ড গ্যাপ একটু চেঞ্জ আছে, ব্যান্ড গ্যাপ কিন্তু টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখন টেম্পারেচার উপর কেন ডিপেন্ডেন্ট, এটা যদি তুমি জাস্ট ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে চাও, তাহলে ব্যান্ড গ্যাপ বেসিক্যালি কি মিন করে আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে, খেয়াল করো, ম্যাটেরিয়ালের মধ্যে ব্যান্ড গ্যাপ মিন করে হচ্ছে, দেখো তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে কতটা এনার্জি লাগে। এখন কে যাবে, ইলেকট্রন, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে। এখন ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের মধ্যে পার্থক্য কি, দেখো ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন হচ্ছে যে যখন ইলেকট্রন গুলা তোমার অ্যাটমে
বন্ডেড অবস্থায় আছে, মানে অ্যাটমিক বন্ডের মধ্যে আছে। আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে আমরা বলি ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন ইন দ্য সেন্স দ্যাট ইলেকট্রন গুলা কোনো নির্দিষ্ট একটা অ্যাটমের আন্ডারে নাই, দে আর ফ্রি টু রোম অ্যারাউন্ড, এবং তারা নির্দিষ্ট কোনো অ্যাটমের ইনফ্লুয়েন্সে নাই, তখন এদেরকে আমরা ফ্রি বলি। দ্যাট মিনস তারা তখন কন্ডাকশন ব্যান্ডে উঠে গেছে। কিভাবে উঠছে? ওই যে এনার্জিটা পেয়ে, এক্সট্রা একটা এনার্জি পেয়েছে। তার মানে এই এক্সট্রা এনার্জি কেন দিয়েছো তুমি? ওই বন্ডেড ইলেকট্রনটাকে, যেই ইলেকট্রনটা কোন একটা নির্দিষ্ট একটা অ্যাটমের আন্ডারে ছিল, হ্যাঁ, সেটাকে তুমি ইজি পরিমাণ এনার্জি দিয়ে নক আউট করছো, সরাই দিছো, তাই না? ইজি পরিমাণ এনার্জি দিয়েছো, সেটা ফ্রি হয়ে গেছে। এবং ফ্রি হওয়া মানে আমরা ফিজিক্যালি সে ফ্রি হয়ে গেছে, আর আমরা এনার্জি ডায়াগ্রামে সেটাকে দেখাই সে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। জিনিসটা এরকম, তাই না? তো এখন তুমি যদি অলরেডি টেম্পারেচার রাইজ করে দাও, টেম্পারেচার রাইজ করা মানে there is some oscillation or vibrational energy there inside the material, এবং যখন ভাইব্রেট করতে থাকে, ভাইব্রেশনটা বেড়ে যায় টেম্পারেচারের কারণে, হাই মানে রেজ করার কারণে, তখন তোমাকে কিন্তু আগে যেই পরিমাণ এনার্জি দিয়ে একটা ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনকে নক করা দরকার ছিল কন্ডাকশন ব্যান্ডে পাঠানোর জন্য, তার থেকে কম এনার্জি দিলেই সে ফ্রি হয়ে যাবে। যেহেতু অলরেডি তাকে তুমি বেস মানে ব্যাকগ্রাউন্ড কন্ডিশনে তুমি করে দিচ্ছ কি, টেম্পারেচার রাইজ করে দিচ্ছ। টেম্পারেচার রাইজ করে দেওয়া মানে তোমার অলরেডি এটা একটু ভাইব্রেশন বেড়ে গেছে, অ্যাটমিক ভাইব্রেশন। এবং ভাইব্রেশন বেড়ে যাওয়া মানে তারা অলরেডি একটু লুজলি বন্ডেড হয়ে গেছে অ্যাটমের সাথে, ইলেকট্রন গুলা, মানে আউটারমোস্ট শেল ইলেকট্রন কথা বলছি আমরা অবশ্যই। কাজে ওই আউটারমোস্ট শেল ইলেকট্রনকে এখন অল্প এনার্জি দিলেই সে আগে থেকে কম এনার্জি দিলেই সে বের হয়ে যাবে। কাজে এটা হচ্ছে ব্যাপার। তাহলে তোমার তার মানে ইফেক্টিভলি তোমার ইজি আসলে একটু কমে যায়। সেজন্য এই টেম্পারেচার, সেজন্য আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি, অ্যাকচুয়ালি ব্যান্ড গ্যাপ এনার্জিটা কমে যায়। এবং যখন লোয়ার ব্যান্ড গ্যাপ এনার্জি হবে, তখন বেসিক্যালি তোমার ওই ভিওসিটাও কিছুটা কমে যাবে। এটা একটা কারণ, ওই যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ওই যে আমরা যে দেখলাম যে ভিওসি কমে যায়, এটা ভিওসি কমে যাচ্ছে, ভোল্টেজ কমে যাচ্ছে, সেটা হচ্ছে রিজন একটা। আর এগুলোর সাথে তুমি ইয়েও দেখাতে পারো, ওই যে আই নট দেখাতে পারো, আমরা আই নট দিয়েও বলতে পারি। আই নট হচ্ছে ওই যে আই নট বাড়লে তোমার ভিওসি কমে যাবে। তাহলে দেখো আই নট বাড়লে ভিওসি কমে যাবে মানে হচ্ছে, এই যে দেখো এই ইকুয়েশন আমাদের আছে, এই যে আই নটের দুইটা পার্ট ছিল, তাই না? একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হোল। হ্যাঁ, তো যদি আমরা একটা দিয়ে দেখি, হ্যাঁ, যে এই যে ইলেকট্রন মানে এনআই, ইনট্রিনসিক ক্যারিয়ার যদি দেখি, হ্যাঁ, তাহলে ইনট্রিনসিক, দেখো আই নট হচ্ছে ইনক্রিজিং ক্যারিয়ার ডেন্সিটির উপর ডিপেন্ড করে। তো ইনক্রিজিং ক্যারিয়ার ডেন্সিটি কনসেন্ট্রেশন সাধারণত ব্যান্ড গ্যাপ ইয়ের উপর ডিপেন্ড করে, ব্যান্ড গ্যাপের উপর বা টেম্পারেচার উপর। সোজা কথা, টেম্পারেচার বাড়লে এনআই বেড়ে যায়, অথবা বলতে পারো যে ব্যান্ড গ্যাপ কমে গেলে এনআই বেড়ে যায়, সেটাও বলতে পারো, একই ব্যাপার। কাজে এনআই এর ভ্যালুটা উপর আই নট ডিপেন্ড করে। কাজে যদি টেম্পারেচার বেড়ে যায়, এনআই বেড়ে যায়, তার মানে আই নট বেড়ে যাচ্ছে, তার মানে ভিওসি কমে যাবে, সেটা একটা ব্যাপার। এখান থেকে ওই যে দেখানো যায় যে এনআই এর সাথে টি রিলেটেড, এখান থেকে যে টি বাড়লে এনআই বেড়ে যাবে আর কি। হ্যাঁ, এই জিনিসটা আই এবং আই নটের সাথেও এটা ডিপেন্ডেন্ট। এটা দেখে নিও, বা যে এখান থেকে বললেও চলবে, যেভাবে বললাম। এবং এখান থেকে ভিওসি, এই যে আই নটের সাথে ওই যে ভিওসি মনে হয় দেখাইছে এখানে, এই আই নটের ভ্যালুকে আবার ভিওসি যে ইয়াস ছিল, এই যে আই নট ছিল, সেখানে আই নটের ভ্যালু এই যে এখান থেকে, এই যে কই গেল, আই নটের মধ্যে এনআই ছিল, এনআই এর ইকুয়েশন আবার এইটা, এই আই নটের মধ্যে এনআই এর ইকুয়েশন, হ্যাঁ, এই যে এটার মধ্যে এনআই এর ইকুয়েশন বসানো হয়েছে, এনআই এর ইকুয়েশন বসায়ে, হ্যাঁ, তারপরে করছে কি ভিওসি মধ্যে আই নট ছিল, সেটার মধ্যে ওই আই নট ইকুয়েশন বসাই দিছে, মানে একটা সাথে একটা সাবস্টিটিউট করছে, করে ফাইনালি ভিওসি মধ্যে এই যে টি এর ইকুয়েশন বসাইছে। হ্যাঁ, এগুলা দিয়ে বসা টসা বেসিক্যালি যে তোমার টি বাড়লে আই নট ভিওসি আস্তে আস্তে একটু কমে যাবে, সেটা আমরা দেখা যাচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে এইটা বেসিক্যালি ইজিটা কমে যায়, সেটা হচ্ছে একটা ব্যাপার। টেম্পারেচার বাড়লে ইজি কমে যায়, সেটা একটা ইস্যু। হ্যাঁ, এবং এটার কারণে দেখবা যে কারেন্টও কিন্তু বেড়ে যায়, ইজি কমলে কিন্তু কারেন্ট একটু বাড়বে। হ্যাঁ, কারেন্ট কারণ ইজিলি ফ্রি হতে পারে ক্যারিয়ার, সেই জন্য। আচ্ছা, এখন দেখো একটু সোলার সেল ডিজাইন ক্রাইটেরিয়া। আমরা সোলার সেল যখন ডিজাইন করব, কি ধরনের ক্রাইটেরিয়া বা কি কি ক্রাইটেরিয়া আমরা ফলো করব। তাহলে এখানে আমরা একটা কি দেখাচ্ছি, সিঙ্গেল জাংশন সোলার সেল, মানে যেগুলো আমরা সিঙ্গেল পিএন জাংশন সোলার সেল আমরা ইউজ করি, যেমন ফর এক্সাম্পল সিলিকন বা আদার অন্যান্য ম্যাটেরিয়াল হতে পারে, অসুবিধা নেই। আমরা বেসিক্যালি ডিজাইন করার সময় তোমার টার্গেট থাকবে যে
যাতে সেল এফিসিয়েন্সি ইনক্রিজ করে, ম্যাক্সিমাইজ করা যায় কিভাবে, সেটা আমাদের টার্গেট, যে আমরা ম্যাক্সিমাম সেল এফিসিয়েন্সি চাই, ইটার ভ্যালু বেশি চাই। এবং সেই জন্য তোমার কি কি পয়েন্ট নিতে হবে? প্রথম ব্যাপারটা হচ্ছে ইনক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ লাইট কালেক্টেড বাই দ্য সেল। সেলের মধ্যে যাতে আলো লাইট বেশি এন্টার করতে পারে, এইটা তোমাকে এনশিওর করতে হবে, সেলে লাইট যাতে এন্টার করতে পারে। তার মানে কি, ধরো উপরে যে তুমি গ্রিড ডিজাইন করতেছো, হ্যাঁ, যে কন্টাক্ট গ্রিড, যেটা কন্টাক্ট গ্রিড তুমি এমন ভাবে দিবা, হ্যাঁ, যাতে খুব বেশি বাধা না পায় লাইট, হ্যাঁ, যাতে লাইটটা বেশি ঢুকতে পারে। এইরকম তুমি খুব মানে কালেকশন বাড়ানোর জন্য, ধরো তুমি মনে করলা যে আমি মেটাল কন্ট্যাক্টটা ভালোভাবে দিই, যাতে আমার যে ক্যারিয়ার গুলো জেনারেট করবে সেটা যাতে ভালোভাবে কন্ট্যাক্টে কালেক্টেড হতে পারে, সেটা চিন্তা করে যদি তুমি এটা বেশি করে দাও, তাহলে আবার লাইট মানে এন্টার করাটা কমে যাবে। এই জিনিসটা যাতে না হয়, সেটার জন্য তোমাকে কনসিডার করতে হবে যে অ্যামাউন্ট অফ লাইট যাতে বেশি কালেক্টেড হয় সেলে, সেটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা কি, পয়েন্টটা কি, increasing the collection of light generated carriers by PN junction. PN জাংশনের কাছে যাতে এই যে ক্যারিয়ার, যেটা ইলেকট্রন হোল পেয়ার যেগুলো জেনারেট হচ্ছে ফোটনের কারণে, হ্যাঁ, সেই ক্যারিয়ার গুলা যাতে আমার পিএন জাংশনে কালেক্টেড হতে পারে, হ্যাঁ, পিএন জাংশনের কাছাকাছি আসতে পারে। কারণ আমরা জানি কি পিএন জাংশনের কাছাকাছি আসলে তারা ফিল্ডের কারণে ড্রিফটেড হয়ে ইলেকট্রন এন এর দিকে চলে যাবে, হোলগুলা পি কন্ট্যাক্টের দিকে চলে যাবে। হ্যাঁ, কাজেই আমার পিএন জাংশন বা ফিল্ডের কাছাকাছি, হ্যাঁ, বা ডিপ্লেশন রিজনের কাছাকাছি আমার ক্যারিয়ার আনতে হবে। ডিফিউশন করে এটা কাছাকাছি আসলে তখন ড্রিফট করবে, হ্যাঁ, কাজেই ওই যে তুমি সেই জন্য এটার সাথে কি রিলেটেড, এটার সাথে রিলেটেড হচ্ছে তোমার থিকনেস যাতে খুব বেশি আবার না হয়, তোমার কালেক্ট করতে হবে, আবার থিকনেসও যাতে বেশি না হয় সেটাও কনসিডার করতে হবে, যাতে যেগুলা দূরে যদি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে তারা যাতে ফিল্ডের কাছে ডিফিউজ করে আসতে পারে, এটা আমাকে চিন্তা করতে হবে। এছাড়া ওই যে মিনিমাইজিং দ্য ফরওয়ার্ড বায়াস ডার্ক কারেন্ট, এই যে আই নট, যেটা, হ্যাঁ, আই নটটা যাতে যতটা কম রাখা যায় তত ভালো, কারণ আমরা দেখলাম কি যে আই নট বাড়লে তোমার আইএল কমে যাবে, মানে আই কমে যাবে বেসিক্যালি, হ্যাঁ, মানে নেট আই যেটা, হ্যাঁ, সেটা কমে যায়। কাজে ডার্ক কারেন্ট বা আই নটটা, স্যাচুরেশন কারেন্ট আমাদের কমায় রাখতে, মানে কমানো যায় কিনা সেটা দেখতে হবে। তারপরে এক্সট্রাক্টিং দ্য কারেন্ট ফ্রম দ্য সেল উইদাউট রেজিস্টিভ লসেস। আমাদের রেজিস্টিভ লস, তাহলে কোন রেজিস্ট্যান্সের কথা বলতেছি আমরা? যেহেতু রেজিস্টিভ লসের কথা বলতেছি, তার মানে অন দ্য ওয়েতে কারেন্ট যখন ফ্লো করবে তখন যে লসটা হবে সেটা কমানো, তার মানে এটা আমরা সিরিজ রেজিস্ট্যান্সের কথা বলছি। কাজেই তোমার সিরিজ রেজিস্ট্যান্স কমানোর চেষ্টা করতে হবে, সেটা বাল্কের মধ্যে হোক, কন্ট্যাক্টে হোক, মেটালের মধ্যে হোক, যেখানেই হোক না কেন, হ্যাঁ, ইন্টারফেসে হোক না কেন, যেখানেই হোক ওই রেজিস্ট্যান্স যাতে কম হয় সেই চেষ্টা তোমার করতে হবে। হ্যাঁ, কাজেই আমরা সেল থেকে মানে রেজিস্টিভ লস কমায় যতটা কারেন্ট ড্র করা যায়, এক্সট্রাক্ট করা যায় সেই চেষ্টা করি। এগুলো আমাদের কিছু মানে ইয়ার ডিজাইনের ক্রাইটেরিয়া, যে এইগুলা এই প্যারামিটারগুলো আমরা কনসিডার করবো, এই কাজগুলো আমরা করতে চাই, করে আমরা সেল ডিজাইন করতে চাই। হ্যাঁ, এখন এটার জন্য আমাদের কি লাগবে, তাহলে ম্যাটেরিয়াল যখন সিলেকশন করব, হ্যাঁ, সিলেকশন অফ ম্যাটেরিয়াল, হ্যাঁ, সিলেকশন করার সময় আমার কিছু জিনিস লাগবে, যে তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট কোন ম্যাটেরিয়ালটা আমি চুজ করবো, তার জন্য আমাকে দেখতে হবে যে কোন ম্যাটেরিয়ালে ব্যান্ড গ্যাপ অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, যে আমরা দেখেছি, তাই না, ওই যে আমরা দেখছো আমাদের কিছু আছে, ওই যে এখানে একটা কার্ভ ছিল, যে এই দেখো এখানে একটা জেনারেল একটা দেওয়া আছে, যে এই যে এই ধরনের এই রিজনে ব্যান্ড গ্যাপ, এটা সেমিকন্ডাক্টর ব্যান্ড গ্যাপ, আমি এদিকেও চাই না পুরোপুরি, এদিকেও চাই না, হ্যাঁ, তাহলে আমি এইদিকে চাই কোন ইয়েতে। এটা কোন ম্যাটেরিয়ালের জন্য এটা অ্যাবজর্ব করবে, এরকম যে ম্যাটেরিয়ালটা আমার লাইট অ্যাবজর্ব করবে সেটা যাতে এরকম রিজনে থাকে মাঝামাঝি, তাহলে কি হবে, আমার এই রিজনটা দেখা যাচ্ছে থিওরিটিক্যাল ক্যালকুলেশন এটা, যে মানে এফিসিয়েন্সি হাইয়েস্ট হচ্ছে, বেশি হচ্ছে। আমি এদিকে অথবা এদিকে নিলে এটা কমে যেতে পারে, তাই না? কাজেই ব্যান্ড গ্যাপটা একটা ইস্যু, কাজে আমাকে ব্যান্ড গ্যাপ কনসিডার করতে হবে ম্যাটেরিয়াল সিলেকশনের সময়। আচ্ছা, তারপরে দ্য নাম্বার অফ ফ্রি ক্যারিয়ার্স অ্যাভেলেবল ফর কন্ডাকশন, আমরা ওখান থেকে কত কিরকম ফ্রি ক্যারিয়ার মানে ক্যারিয়ার জেনারেট করতে পারবো, যেমন ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে পারবো, সেটা একটা ব্যাপার, যে ম্যাটেরিয়ালে বেশি জেনারেট করা যাবে, সেটা আমার ইম্পর্টেন্ট, মানে ভালো। তারপরে দ্য জেনারেশন এন্ড রিকমেন্ডেশন অফ ফ্রি ক্যারিয়ার্স রেসপন্স টু লাইট শাইনিং অন দ্য ম্যাটেরিয়াল,
হ্যাঁ, এই যে জেনারেশন, তাহলে এই যে লাইট যখন পড়লো, হ্যাঁ, লাইট পড়লে কি পরিমাণ জেনারেট হলো এবং সাথে রিকম্বিনেশন আবার কেমন হলো সেটাও দেখা দরকার। আমার জেনারেশন বেশি দরকার, রিকম্বিনেশন কম দরকার যখন লাইট আমার ম্যাটেরিয়াল উপর ইনসিডেন্ট হলো। এই দুইটা জিনিস, দুইটা মেকানিজমই চলতে থাকবে, হ্যাঁ, দুইটাই থাকবে, জেনারেশন হবে, রিকম্বিনেশন হবে। তুমি রিকম্বিনেশন জিরো করতে পারবো না একদম, হ্যাঁ, এটা মেনে নিতেই হবে, বাট যতটা কমানো যায় রিকম্বিনেশন আর জেনারেশন যতটা বাড়ানো যায়, এই দুইটা আমাকে দেখতে হবে যে কোন ম্যাটেরিয়াল এগুলা বেটার হবে, হ্যাঁ, জেনারেশন বেশি হবে আবার কিন্তু রিকম্বিনেশন কম হবে, এই দুইটা জিনিস দেখা দরকার। আচ্ছা, তাহলে এগুলা গেল আমার ধরো সেল ডিজাইন কিছু ক্রাইটেরিয়া এবং ম্যাটেরিয়াল চুজ করার কিছু ক্রাইটেরিয়া। এরপরে দেখো আমরা আর দুইটা জিনিস দেখে নিই একটু, যে সেলের এখন বেসিক্যালি একটা সেল থেকে আমরা কিন্তু লোড চালাতে পারবো না, বিশেষ করে যদি সেটা সিলিকন হয়, তাহলে তো সম্ভবই না। তুমি ছোটখাটো খেলনা টেলনাও চালাতে পারবে না আসলে। কারণ কি, একটা সিলিকন সেল তোমার ম্যাক্সিমাম 0.7 ভোল্ট জেনারেট করতে পারবে, কাজে 0.7 ভোল্ট দিয়ে তোমার কোনো ডিভাইসে আসলে তেমন একটা রান করবে না। হ্যাঁ, ইভেন একটা কি বলে এলইডি জ্বালাতেও তোমার এর চেয়ে বেশি ভোল্টেজ লাগবে, হ্যাঁ, 1 এর উপরে 1.5 বা এরকম লাগবে ভোল্টেজ। সো তোমার তার মানে কি, তুমি যদি এখন একটা ব্যাটারিতে না হয়, তুমি কি করো, জাস্ট কানেক্ট করো আরো ব্যাটারির সাথে। এখন আমরা কি করি, এটা আমরা জানি, তাই না, যে তোমরা জানো যে যদি তুমি ভোল্টেজ বাড়াতে চাও তাহলে সিরিজে কানেক্ট করবা, আর যদি কারেন্ট বাড়াতে চাও তাহলে ব্যাটারি গুলোকে প্যারালালি কানেক্ট করবা, তাই তো। তো আমাদের দুই এই সেল, সোলার সেলও এরকম ব্যাপার আছে। তুমি যদি সোলার সেল থেকে ভোল্টেজ বাড়াতে চাও ওভারঅল, তাহলে একটা সোলার সেল নিয়ে সিরিজে কানেক্ট করবা। আবার যদি কারেন্ট বাড়াতে চাও তাহলে প্যারালালি কানেক্ট করবা। এই হচ্ছে সিম্পল ব্যাপার। তো আমাদের যে প্যানেল গুলো থাকে দেখবা, সেজন্যই আমরা সোলার প্যানেল ইউজ করি, আমরা সিঙ্গেল একটা বড় সেল তৈরি করি না দেখবা। হ্যাঁ, কারণ সেল যত বড় করবা তত কিন্তু আসলে কারেন্ট বাড়বে। কারেন্ট ডিপেন্ড করে ক্যারিয়ারের উপর, নাম্বার অফ ক্যারিয়ার্স। তাহলে তোমার এই যে, হ্যাঁ, যে সেলের এই যে ধরো এটা এটা একটা সারফেস, হ্যাঁ, এই সারফেসে এরিয়া যদি আমি বড় করে দিই, হ্যাঁ, তাহলে এর উপর আলো পড়তেছে, ভিতরে ক্যারিয়ার জেনারেট করতেছে। এরিয়া যদি বড় হয়, বেশি আলো পড়বে, বেশি ক্যারিয়ার জেনারেট করবে, তাদের কালেক্ট করতে পারলে তোমার বেশি কারেন্ট হবে। বাট জাংশনের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ভোল্টেজ। কাজে জাংশন কিন্তু আর বড় হচ্ছে, জাংশন একটাই থাকতেছে, সিঙ্গেল একটা জাংশন। কাজে একটা জাংশন থাকলে ওই সিলিকন হলে 0.7 ভোল্টই জেনারেট করবে ম্যাক্সিমাম, কাজে এটা বাড়বে না। সেই জন্য আমরা বড় প্যানেল, বড় করে একটা মানে পুরো প্যানেল ধরে একটা সেল তৈরি না করে আমরা অনেক ছোট ছোট সেল তৈরি করে সেটাকে কানেক্ট করি প্যানেলের মধ্যে। হ্যাঁ, তাহলে কি হলো, তাহলে আমি যখন, তাহলে আমার যত ভোল্টেজ দরকার ততগুলা সেলকে আমি কি করব, সিরিজে কানেক্ট করবো। এক একটাকে 0.7 বা 0.6 ভোল্ট ধরে তুমি সিরিজে কানেক্ট করবে। আর যদি তোমার কারেন্ট যখন দরকার হবে, বাড়ানোর দরকার হবে, তখন কি করবা, আবার প্যারালালি কানেক্ট করবা। তাহলে দেখো এই যে সিরিজে, এটা এখানে দেখা যাচ্ছে সিরিজে বিভিন্ন সেল কানেক্ট করা। সিরিজে কানেক্ট করা মানে পজিটিভ নেগেটিভ অল্টারনেট করে কানেক্ট করবা, এই যেরকম, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ করে কানেক্ট করা। আবার আমরা যখন ইয়েতে প্যারালাল কানেকশন করি তখন কি হবে, প্যারালাল কানেকশন করা মানে হচ্ছে তোমার এই যে সবগুলো পজিটিভ ধরো একদিকে আর সবগুলো নেগেটিভ একদিকে কানেক্ট করে, তাহলে তুমি একটা প্যারালাল কানেকশন পেয়ে গেলা। তাহলে কি হচ্ছে দেখো, যে যেমন ধরো এই যে যদি এখানে দেখো সিরিজ কানেকশন ক্ষেত্রে যদি এক একটা সেল ধরলাম 0.5 ভোল্ট করে জেনারেট করে, তাহলে 4টা সেল হলে তুমি টার্মিনালে, আউটপুট টার্মিনালে তুমি ওই যে 2 ভোল্ট পাচ্ছ। যদি 0.5 ভোল্ট করে এক একটা জেনারেট করে, টোটাল 2 ভোল্ট পেলাম। আর ইয়ের ক্ষেত্রে এই যে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ধরো প্রতিটা সেল যদি 6 ভোল্ট, এবং এটা প্যানেল দেখানো হয়েছে আসলে, হ্যাঁ, আচ্ছা, এটা আমরা প্যানেল দেখিয়েছি, হ্যাঁ, এটা প্যানেল তো একই ব্যাপার আছে, সেল আর প্যানেলের একই ব্যাপার, একটা সেল কনসিডার করবো, প্যানেল কনসিডার করো। হ্যাঁ, যে আমরা কি করলাম এখানে দেখো, যে একটা 6 ভোল্ট আর 3 অ্যাম্পিয়ার, প্রত্যেকটা প্যানেল 6 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 6 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে কি করবো, যদি তুমি প্যারালাল কানেকশন দাও তাহলে ভোল্টেজ একই থাকবে, এই যে দেখো 6 ভোল্ট, আর কারেন্ট অ্যাড হবে, তাই না, 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছ। সেলের ক্ষেত্রেও যদি তোমার এক একটা সেল ধরো 1 অ্যাম্পিয়ার করে জেনারেট করলো, বা ধরো 100 মিলি অ্যাম্পিয়ার করে জেনারেট করলো, হ্যাঁ, তাহলে তুমি 3টা সেল যদি প্যারালাল কানেকশন করো তাহলে 300 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবে। ব্যাপারটা তাহলে এই যে এরকম, তাই না, যে আমাদের কানেকশনের ক্ষেত্রে এই যে সিরিজ কানেকশন যদি এরকম হয়, হ্যাঁ, এই যে যদি
তুমি সিমিলার পিভি ডিভাইস ইউজ করো তাহলে এই যে জাস্ট ভোল্টেজ অ্যাড হবে, তাই না, ভোল্টেজ যোগ হয়ে গেল। আর যদি একটু ডিসিমিলার হয় পিভি তাহলে ভোল্টেজের ক্ষেত্রে দেখো ওই যে এটা একটা কি বলে এটাকে, এটা একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ, এটা আরেকটা ক্যারেক্টারিস্টিক কার্ভ। ভিওসি 1 একটা সেলের ওপেন সার্কিট ভোল্টেজ, ভিওসি 2 হচ্ছে আরেকটা সেলের ওপেন সার্কিট ভোল্টেজ। এদেরকে তুমি সিরিজে কানেক্ট করলে সিম্পলি ভোল্টেজ দুটো অ্যাড হয়ে যাবে, ভিওসি 1 প্লাস ভিওসি 2। আর এখানে যেহেতু দুইটাই একই টাইপের ছিল কাজেই দুইটা সেলই টুয়াইস ভিওসি হয়ে গেল সিরিজ কানেক্ট করলে। আর প্যারালাল ক্ষেত্রে আমরা এই যে প্যারালাল কানেকশন ক্ষেত্রে দেখো, তাহলে তোমার প্যারালাল কানেকশন ক্ষেত্রে এখানে দেখাচ্ছি আমরা কি, যে ধরো এই যে যদি দুইটা আইডেন্টিক্যাল সেল হয় তাহলে আইএসসি যদি তাদের ম্যাক্সিমাম কারেন্ট হয় তাহলে দুইটা যোগ হয়ে প্যারালাল কানেকশন করলে দুইটা যোগ হয়ে টুয়াইস আইএসসি হবে। আর যদি ডিসিমিলার হয় আইএসসি 1 আইএসসি 2 হলে এই দুইটা অ্যাড হবে, এই দুইটা অ্যাড হয়ে আরেকটা হবে। এই আগের ক্ষেত্রে ভোল্টেজ একই থাকবে, আর পরের ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু তখন আবার দুইটার মধ্যে কোন একটা ভোল্টেজ যাবে, হ্যাঁ, একটা ভোল্টেজ নির্দিষ্ট একটা ভোল্টেজ থাকবে না। যদি সমান হয় তাহলে ওই ভোল্টেজটাই থেকে যাবে প্যারালাল কানেকশনে। আর যদি ডিসিমিলার হয় তাহলে ইন বিটুইন কোন একটা ভোল্টেজ তোমার জেনারেট করবে। তবে সাধারণত আমরা যখন সেলগুলো মানে প্যানেল তৈরি করি, হ্যাঁ, সেল তৈরি মানে প্যানেল তৈরি করার সময় সেলগুলো যখন তুমি কানেক্ট করবা, এগুলো সাধারণত একই ব্যাচের প্রোডাকশনের সেল থেকে প্যানেলগুলো তৈরি করা হয়, হ্যাঁ, সেজন্য হয় কি তখন তোমার সাধারণত সেলগুলো ক্যারেক্টারিস্টিক মোটামুটি একই থাকে, কাজে ভোল্টেজে খুব বেশি ডিফারেন্স হয় না। আবার যখন তুমি প্যানেল বসাবা অনেকগুলা, হ্যাঁ, তখনও তুমি আইডেন্টিক্যাল প্যানেল কিনেই বসাবা। তুমি যখন 9 ভোল্টের প্যানেল কিনলা, হ্যাঁ, তুমি 100টা প্যানেলকে সিরিজে বসাচ্ছ, হ্যাঁ, কারেন্ট বাড়ানোর জন্য, তখন ওই 9 ভোল্টের প্যানেল গুলাই তুমি সব নিবা, বা মানে ফিক্সড 6 ভোল্ট হোক, 9 ভোল্ট হোক, 12 ভোল্ট হোক, মানে ওই ইয়ে দেখে নিবা, কি বলে তাদের সার্টিফিকেট দেখে, হ্যাঁ, স্পেসিফিকেশন দেখে তুমি একই ভোল্টেজ মিলাই কিনবা। তুমি ইচ্ছা মতো একটা ভোল্টেজ কিনবা না, হ্যাঁ, সিঙ্গেল একই ভোল্টেজ নিয়ে তাহলে ওটাকে সিরিজে বা প্যারালাল যেভাবে দরকার হয় না কেন কানেক্ট করতে পারো। তাহলে আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশন করতে পারি। সেলের ক্ষেত্রে সেলগুলোকে সিরিজ এবং প্যারালাল কানেকশন করে আমরা আমাদের যে ডিজায়ার্ড পাওয়ার, সেই পাওয়ারটা ইয়ে করি, অ্যাচিভ করি, এবং এটাতে প্যানেল ওইভাবে বিক্রি করি আমরা। আবার ওই ইয়ের ক্ষেত্রে কি বলে, এই যে এটা ক্ষেত্রে এটা দেখো একটু, অ্যারে, হ্যাঁ, অ্যারে মানে হচ্ছে যখন আমরা অ্যারে বলি হচ্ছে যখন আমরা এরকম প্যানেল তুমি কিনে আনছো, হ্যাঁ, এবং প্যানেল গুলাকে তুমি কানেকশন দিয়ে ফাইনালি তোমার লোড চালাবা। কারণ তোমার একটা প্যানেল দিয়ে হয়তো হবে না, হ্যাঁ, তোমার দরকার হচ্ছে 1 কিলোওয়াট, হ্যাঁ, এখন তোমার একটা প্যানেল সিঙ্গেল একটা প্যানেল 1 কিলোওয়াটের নাও হতে পারে। তোমার হয়তো 100 ওয়াটের প্যানেল আছে, 200 ওয়াটের প্যানেল আছে, হ্যাঁ, কাজে তুমি ধরো 200 ওয়াটের প্যানেল কিনলা, সেক্ষেত্রে তোমাকে 5টা প্যানেল কিনতে হবে। 5টা সোলার প্যানেল কিনে তারপরে তুমি ওটাকে, বা মডিউল কিনে, মানে মডিউল যেটা বলো, মডিউল কিনে সেটাকে তুমি ইয়ে করবা, সেটা কানেক্ট করে, এই 5টা মডিউল কানেক্ট করে তুমি অ্যারে তৈরি করবা, একটা পিভি অ্যারে। ওই অ্যারে থেকে ফাইনালি তুমি তোমার বাসার লোড চালালা বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে ইউজ করলা, কোথাও ইউজ করলা, আর কিছু ব্যাপার। কাজে তখনও কিন্তু একই ব্যাপার, যে তোমার ফাইনালি লোডের জন্য পাওয়ার কত লাগবে সেটা, ওই যে 1 কিলোওয়াট দরকার হলে, হ্যাঁ, 1 কিলোওয়াট তোমার পাওয়ার, কাজে তুমি আগে প্যানেল কিনে এতগুলা মডিউল কিনে তুমি 1 কিলোওয়াট ডিমান্ড তুমি ফুলফিল করলা। আর তার আগে তোমাকে আবার দেখে নিতে হয় যে যখন ইন্ডিভিজুয়াল মডিউল গুলা কিনবা তুমি দেখবা ভোল্টেজ কত, হ্যাঁ, যে তোমার ওই সিস্টেমের ভোল্টেজ যদি 12 ভোল্টের সিস্টেম হয়, হ্যাঁ, বা 24 ভোল্টের সিস্টেম হয়, তুমি ওই হিসেবে প্যানেল কিনবা প্রত্যেকটা কিনে। অথবা যদি দেখো যে তোমার 24 ভোল্টের সিস্টেম, তোমার 12 ভোল্টের প্যানেল অ্যাভেলেবল, তখন তুমি আবার কিছু প্যানেল সিরিজে কানেক্ট করে নিবা, তাহলে তোমার 24 ভোল্ট হয়ে গেল। আর কারেন্ট বাড়ানোর জন্য তুমি ওই যে সিরিজে কানেকশন দিতে থাকবা, হ্যাঁ। যেমন ধরো তোমার যদি এমন হয়, দেখো দেখো ধরো আমার ধরো ধরো আমার 1000 ওয়াট দরকার, হ্যাঁ, 1000 ওয়াট পাওয়ার দরকার, এবং সেটা 12 ভোল্ট সিস্টেম। তাহলে তোমার যদি 100 ওয়াটের বা 200 ওয়াট করে, হ্যাঁ, 200 ওয়াট করে এক একটা প্যানেল হয়,
এবং সেটা আমরা যদি 12 ভোল্টের প্যানেল পাই, তাহলে আমার কয়টা কিনতে হবে? এরকম প্যানেল 5টা কিনতে হবে। এরকম প্যানেল 5টা কিনে তুমি কি করবা? সিম্পলি দেখো, তোমার যেহেতু 12 ভোল্টের সিস্টেম, কাজে 12 ভোল্ট অলরেডি ফুলফিল করছে। 12 ভোল্ট তাহলে তো 5টা প্যানেল কিনে তাহলে কি করবা? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, 5টা, এর 5টা প্যানেল কিনবা। এবং তুমি কানেকশন দিবা কি? ধরো টার্মিনাল, আমার কি কানেকশন দিতে হবে? দেখো, তোমার 1000 ওয়াট করতে হবে, তো 200 ওয়াট আছে, তো অলরেডি 12 ভোল্ট আছে, 12 ভোল্ট, তাহলে ভোল্টেজ সমান আছে, কাজে তোমার ভোল্টেজ বাড়াতে হবে না, তার মানে সিরিজ কানেকশন দিতে হবে না। তোমার কি করতে হবে? শুধু কারেন্ট বাড়ায় ভোল্টেজ, এই ওয়াটটা বাড়াতে হবে। কারেন্ট বাড়লেই তোমার, কারণ এখান থেকে অলরেডি 12 ভোল্ট পাচ্ছ, হ্যাঁ, এই যে এইগুলা থেকে ধর এটা পজিটিভ নেগেটিভ বের করি, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ অলরেডি পাচ্ছ। তাহলে এইগুলা থেকে তুমি অলরেডি এই যে তুমি অলরেডি এখানে প্লাস মাইনাস করে দিয়ে এই যে 12 ভোল্ট পাচ্ছ। আর কারেন্ট তাহলে দেখো ইনক্রিজ করতেছে, এইটা একটা মিলে একটা 200 ওয়াট তৈরি করতেছে। তাহলে এটার কারেন্ট কত? যদি এটাতে I1 বলি আমি, I1 হবে হচ্ছে 200 ওয়াট, তো তাহলে 200 ওয়াট ডিভাইডেড বাই হচ্ছে 12 ভোল্ট, এত কারেন্ট, তাই না? প্রত্যেকটা কিন্তু একই অবস্থা। I2, এটা যদি I2 হয়, তাহলে এটাও কিন্তু 200 ওয়াট বাই 12 ভোল্ট, সবগুলো এরকম, হ্যাঁ। কাজে তোমার এটা I3, হ্যাঁ, এটা I4, এটা I5, এর প্রত্যেকটা তাহলে 5টা কারেন্ট মিলে লোডে ফাইনালি I ফ্লো করবে। এখানে যদি একটা লোড থাকে, হ্যাঁ, তাহলে এখানে I ফ্লো করবে, এটা লোড, হ্যাঁ, এটা হচ্ছে লোড, লোড, তাহলে I ফ্লো করবে কারেন্ট, তাহলে এই কারেন্টে অ্যাড হবে, তখন তাহলে কি দেখো, তোমাকে এই যে প্রত্যেকটা 5টা প্যানেলই বা 5টা মডিউলই প্যারালাল কানেকশন করতে হচ্ছে। কিন্তু এমন হইতে পারে যে তোমার সেক্ষেত্রে সিরিজ কানেকশন লাগতে পারে, যে যদি তোমার ধরো এখানে 24 ভোল্ট হয়, তখন তোমার আরো 5টা প্যানেল লাগবে, তার মানে 10টা প্যানেল কিনতে হবে। তখন কিনে তোমাকে এক সেটকে হচ্ছে এই 5টা করে হচ্ছে যদি তুমি ইয়ে করে দাও, এটার সাথে আরেকটা সিরিজ করে দাও, তখন কি হবে? তাহলে 24 ভোল্ট হয়ে গেল, 24, তার মানে তোমার তখন 10টা প্যানেল লাগবে। যদি এভাবে ডিজাইন আমরা পরে দেখবো, আবার ডিজাইন একদিন দেখবো, ডিজাইন একদিন পড়াতে হয় পুরোটা, যে তাহলে ওইভাবে করে আমরা প্যানেল ডিসাইড করি যে কতগুলো প্যানেল আমার দরকার আসলে। কাজে তোমার কম্বিনেশন, তোমার লোডের ডিমান্ড কত এবং তোমার প্যানেল, তোমার অ্যাভেলেবল প্যানেলের ওয়াটেজ কত এবং ভোল্টেজ কত, এগুলা দেখে তোমাকে সিরিজ অথবা প্যারালাল অথবা বোথ কম্বিনেশনে তোমাকে ইয়ে করতে হবে, ডিজাইন করতে হবে, কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন এটার সাথে আমাদের ধরো আরেকটা জিনিস যেটা আছে, এটা বিল্ডিং এর অ্যারে বললাম, হ্যাঁ। আর তার আগে আরেকটা বলে দিই, আরেকটা আমাদের এই যে বাইপাস ডায়োডস বলে একটা কথা আছে, এইটা বেসিক্যালি যে আমাদের ইয়ের জন্য, যে ধরো যে অনেক সময় ধরো এই যে সেল, আমরা তো একটা সোলার প্যানেলের মধ্যে অথবা একটা সাধারণত একটা সোলার প্যানেলের মধ্যে অনেকগুলো সেল থাকে, তো এখন এই সেলগুলা কিন্তু বেসিক্যালি তোমার কি করবে, প্রত্যেকটা সেলই ইন্ডিভিজুয়ালি কারেন্ট এবং ভোল্টেজ জেনারেট করতেছে এবং তারা প্রত্যেকের ছোট ছোট ব্যাটারির মতো কাজ করতেছে। এখন ঘটনা হচ্ছে এগুলা প্রত্যেকটাই অপারেট করে হচ্ছে আলো পড়লে। এখন যদি এমন হয় ধরো আশেপাশে গাছ আছে বা কোনো অবস্ট্যাকল আছে, যার কারণে হলো কি যে তোমার কোন সেল, ধরো এই যেরকম 4টা সেল এখানে দেখানো হচ্ছে, হ্যাঁ, উপরে দেখো 4টা সেলই আলো পড়তেছে, ধরো এর নিচে ওই একই জিনিস হঠাৎ করে কোনো হলো কি হলো যে এই একটা সেল শেডেড হয়ে গেছে, ছায়া পড়েছে এখানে কোনো কারণে, হ্যাঁ, সেটা এটার উপর কিছু পড়তে পারে, পাতা পাতা কিছু পড়তে পারে, তুমি খেয়াল করলো না, কয়েকদিন এরকম থাকলো, হ্যাঁ, অথবা এমন কোন কিছু গাছ আছে যে বা কিছু আছে যে মানে সারাদিনে কোন এক সময় এখানে ছায়া পড়তেছে, এটা পার্শিয়াল, পুরাটার উপর না, হ্যাঁ, পার্শিয়ালি যদি শেড হয় তাহলে যেটা প্রবলেম হয়, দেখো খেয়াল করো, তোমার নর্মালি প্রত্যেক এগুলা যে সিরিজে কানেকশন থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, এটা থেকে কারেন্ট এটা এটা এভাবে করে প্রত্যেকটা কারেন্ট এভাবে ফ্লো করবে, তাই না, এগুলোর মধ্যে দিয়ে প্রত্যেকে জেনারেট করতেছে আর কি। এখন যখন এই সিরিজ কানেক্ট এরকম কানেকশনের সময়
কোন একটা সেল যদি জেনারেট না করে, কখন করবে না, যদি তার উপর ছায়া পড়ে, শেড পড়ে, তখন কিন্তু সে জেনারেট করবে না। তখন কিন্তু সে আর ব্যাটারির মতো কাজ করবে না, শেডের একটা মানে সে একটা জেনারেটরের মতো কাজ করবে না। তাহলে কি হয়ে যাবে, সে জেনারেট করতেছে না কিন্তু একটা ডিভাইস কানেক্টেড আছে সিরিজে, সে কিন্তু একটা লোডের মতো কাজ করবে। এবং তার রেজিস্ট্যান্স অবশ্যই একটা হাই রেজিস্ট্যান্স, একটা সেমিকন্ডাক্টর জাস্ট একটা ম্যাটেরিয়াল দিয়ে রাখছো, তখন তার একটা রেজিস্ট্যান্স শো করবে, হাই রেজিস্ট্যান্স। ওয়্যারের মতো এত লো রেজিস্ট্যান্স না, হাই রেজিস্ট্যান্স। হ্যাঁ, সো সেইটা তখন কি হলো, তাহলে তখন কিন্তু লোড, তার মানে ওখানে কিন্তু ইয়ে তৈরি হবে, একটা তুমি কারেন্ট ফ্লো করতেছে, সেখানে একটা তুমি লোড দিয়ে রাখছো, লোডের মধ্যে কারেন্ট ফ্লো করবে, তাহলে আই স্কয়ার আর পাওয়ার জেনারেট করবে। তার মানে ওখানে পাওয়ার ডিসিপেট, হিট জেনারেট করবে, সোজা কথা। আই স্কয়ার আর জানো তোমরা হিট, থার্মাল এনার্জি, কাজে এখানে আই স্কয়ার আর জেনারেট করবে। কাজে এইটা কিন্তু যদি কন্টিনিউয়াসলি এই ঘটনা ঘটতে থাকে, একসময় এই সেলটা পুড়ে যেতে পারে বা সেলটা এফেক্টেড হতে পারে। সেলের যে তোমার কন্টাক্ট গুলো আছে সেগুলো বেশি গরম হয়ে গেলে, হ্যাঁ, তখন আস্তে আস্তে এগুলো নষ্ট হতে পারে, ফলে প্যানেলটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এই সেলগুলার প্যারালালে কিছু কিছু ডায়োড অ্যাড করে দেওয়া হয়। ডায়োড অ্যাড করে দেওয়া হয় এইভাবে যে যদি কোনো একটা সেল, যেমন দেখো এখানে এই যে নিচের ছবিটাতে দেখো, এই যে সেলগুলার পাশে ইয়ে করা হয়েছে, ধরো কারেন্টের দিক দিয়ে ফ্লো করতেছে, আমরা দেখাচ্ছি, এবং ফাইনালি এখানে লোড কানেক্ট করা হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ। হ্যাঁ, তাহলে কারেন্টের দিক ভিতরে এভাবে ফ্লো করে, এই যে লোডের মধ্যে দিয়ে পজিটিভ থেকে নেগেটিভ দিয়ে ফ্লো করতেছে, তাই না, এভাবে। তাহলে কারেন্ট যখন ফ্লো করবে, নর্মালি কারেন্ট ফ্লো করতেছিল, কোনো অসুবিধা ছিল না। যখন এখানে বাধা পাচ্ছে, এখানে বাধা পাচ্ছে মানে এটা লোড হিসেবে ইউজ মানে কনসিডার হচ্ছে, কেন, এটা এই মুহূর্তে আলো পাচ্ছে না, সো সে পাওয়ার জেনারেট করছে না। তাহলে আমার দরকার এটাকে বাইপাস করে দেওয়া, একটা অল্টারনেট পাথ বের করে দেওয়ার জন্য। সেই জন্য করে কি, এরকম সেলগুলার প্যারালালে এরকম ডায়োড রাখা হয়। যদি এখানে ইয়ে হয়, যদি ধরো নর্মাল অবস্থায় দেখো, আমি ধরো এখানে দুইটা করে সেল নিয়েছে, তার প্যারালালে একটা ডায়োড দিয়েছে, তাহলে নর্মালি যখন সেলগুলো নিজেরাই জেনারেট করে, তখন কিন্তু কারেন্ট এই বরাবর যাচ্ছে, এবং এখান থেকে এটা ধরো একটা ব্যাটারি, সে কিন্তু লোড এইখানে ফ্লো করবে না, কারণ কারেন্ট এদিকে যাচ্ছে। এখন এখানে আসার পরে এই সামনে তার লোড, এবং আরেকটা হচ্ছে এই ডায়োড। এখন এখান দিয়ে যদি পাস করতে যায়, তাহলে কিন্তু এটা রিভার্স ব্যাস, কাজে এখান দিয়ে পাস করবে না, তখন এটা ডিসকানেক্টেড থাকতেছে। কাজে এখানে যত কারেন্ট তৈরি হবে সেগুলো সব এই যে লোডের মধ্যে দিয়ে যাবে। কিন্তু এই কেসে এখানে দেখো, এটা জেনারেট করতেছে কিন্তু এটা জিনিস জেনারেট করতেছে না, ফলে এইটা কি করলো দেখো, এইটা এইখান দিয়ে গিয়ে এইটা যেহেতু জেনারেট করতেছে না, এটা একটা তখন হাই রেজিস্ট্যান্স লোড দেখাবে, তখন কারেন্ট এই দিক দিয়ে কিন্তু পাস করতে যাবে, যেহেতু একটা সে অল্টারনেট পাথ পাবে, সে এখান দিয়ে পাস করে যাবে। দেখো, হ্যাঁ, তাহলে এই দিক দিয়ে যদি পাস করে যায়, তখন দেখো এটাকে সে বাইপাস করলো, এই কারেন্টটা এখানে বাইপাস করলো। বাইপাস করলে তাহলে কি হলো, তাহলে দেখো সে কি করলো, এই যে এটার মধ্যে, তাহলে আমার এইটার মধ্যে দিয়ে এটাকে হিট করতেছে না, হিটেড করতেছে না, মানে এটার মধ্যে এটাকে আর লোড হিসেবে, এটাকে আমি সর্ট অফ সার্কিটে ডিসকার্ড করে দিচ্ছি ওই সময়টা। আবার যদি এটা ধরো ছায়া সরে গেল বা এখানে পরিষ্কার করে দিল, আবার আলো পড়লো, তখন কিন্তু আবার এটা কাজ করবে, তখন আবার পাওয়ার জেনারেট করবে, তখন আবার এখান থেকে কারেন্ট ফ্লো করবে লোডে, তখন আর এটার মধ্যে এইখান দিয়ে আর যাবে না, তখন জাস্ট সিরিজে যেমন তুমি ব্যাটারি লাগালে একটার মধ্যে ফ্লো করে লোডে চলে যায়, তখন ঠিক একইভাবে এখান থেকে এখানে লোডে পাস করবে। সো এটা সর্ট অফ সেলুলার প্রোটেকশনের জন্য এই ধরনের বাইপাস ডায়োড ইউজ করা হয় সেলুলার অ্যাক্রোসে। তো সাধারণত মানে প্রত্যেক আইডিয়াল কেসে প্রত্যেকটা সেল অ্যাক্রোসে তুমি রাখতে পারো, কিন্তু সাধারণত অনেক তাহলে ইয়ে লাগবে, ডায়োড লাগবে তো, বা এটার মধ্যে জায়গা লাগবে, সেই জন্য সাধারণত কয়েকটাকে 2টা বা 4টা এরকম সেল নিয়ে গ্রুপ করে তার অ্যাক্রোসে একটা করে ডায়োড বসায় দেয়। কাজে এইটা সাধারণত অনেক সময় আমরা ইয়ের ক্ষেত্রে করি, যে বাইপাস ডায়োড ইউজ করে সেলুলার প্রোটেকশনের জন্য, যদি কিনা তোমার পার্শিয়ালি শেড বা অন্য কোনো কারণে, মানে পার্শিয়ালি যদি কোনো জায়গা অন্ধকার হয়ে যায় সেলের মানে প্যানেলের, তাহলে ওই জায়গাটা যাতে নষ্ট না হয়, হ্যাঁ, সেজন্য এই বাইপাস ডায়োড আমরা ইউজ করি। আর পুরাটা ঢেকে গেলে কিন্তু সমস্যা নেই, তাহলে কেউই যদি জেনারেট না করে, তাহলে পুরাটাই বন্ধ থাকবে, কোনো কারেন্ট ফ্লো করবে না, কাজে সেক্ষেত্রে আসলে সমস্যা ছিল না, পার্শিয়াল শেডিং এর কারণেই শুধুমাত্র এই সমস্যা হয়, এবং তখন বাইপাস ডায়োডটা কাজে লাগে। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন টাইপের সেল আরো আছে, সেগুলো আমরা একটু বলবো, যেমন ফার্স্ট থিন ফিল্ম সোলার সেল, মাল্টি জাংশন সোলার সেল, হ্যাঁ, এগুলো আমরা একটু এরপর দিন দেখবো। হ্যাঁ,
তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, এই বিল্ডিং এর অ্যারে, হ্যাঁ, এই পর্যন্ত থাকলো। আর নেক্সট দিন তোমরা ওই যে তোমাদের আছে, পরীক্ষা আছে, কাজে নেক্সট দিন হচ্ছে তোমরা পরীক্ষা দিবা, হ্যাঁ। ওই যতটুকু 53 পেজ বললাম ওই পর্যন্ত অল্প সময়ের, আগের দিনের মতোই অল্প আধা ঘন্টা বা কিছু একটা এরকম সময়ের জন্য একটা পরীক্ষা দিয়ে দিবা। ওটা ওই অ্যাপিয়ার করবে তোমাদের একটায়, মঙ্গলবারে দুপুর 1টায় দেখবে অ্যাপিয়ার করবে গুগল ইয়েতে, মানে ক্লাসরুমে, ওখানে দেখে পরীক্ষা দিয়ে আপলোড করে দিবা, ঠিক আছে? আচ্ছা।